আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। 2030 সালের মধ্যে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় সরকার। ভবিষ্যতে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত সেমিকন্ডাক্টর, বললেন প্রধানমন্ত্রী। বিএনপি স্থায়ী কমিটি থেকে আসতে পারে নতুন রাষ্ট্রপতির নাম। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন পরবর্তী রাষ্ট্রপতি। ঢাকাসহ বিভিন্ন জেলায় সিএনজি গ্যাসের তীব্র সংকট। চরম ভোগান্তিতে চালকেরা, 4 দিনেও চালু হয়নি এলএনজি টার্মিনাল। এবং ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এবার সরকার পতনের ডাক রাহুল গান্ধীর। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশকে প্রযুক্তি নির্ভর ও স্বনির্ভর অর্থনীতির চালিকা শক্তি হিসেবে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ব বাজারের সম্ভাবনা কাজে লাগিয়ে 2030 সালের মধ্যে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় সরকার। বিস্তারিত শামীম চৌধুরীর প্রতিবেদনে। দ্রুত সম্প্রসারিত হচ্ছে বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের বাজার। নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে এই খাতে বাংলাদেশকে বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতিতে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয় ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিট 2026। Honorable Chief Guest of today's event, the Honorable Prime Minister, the Governor. শনিবার রাজধানীর তেজগাঁও নভ থিয়েটারে দুদিনব্যাপী শুরু হওয়া সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেশে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন আয়োজকরা। প্রধানমন্ত্রী এই শিল্প নিয়ে কথা বলেন তাদের সঙ্গে। The Honorable Advisor to the Honorable Prime Minister on. পরে প্রধান অতিথির বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির যুগে সেমিকন্ডাক্টরই আধুনিক বিশ্বের মূল চালিকা শক্তি উল্লেখ করে এই বাস্তবতায় বাংলাদেশকেও বৈশ্বিক চিপ শিল্পে শক্ত অবস্থান গড়ে তোলার কথা বলেন প্রধানমন্ত্রী। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি। বর্তমান সরকার আমরা চেষ্টা করেছি এই সেক্টরকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, তার জন্য আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি, বিশেষ করে এই বাজেটে। খাতটির বিকাশে চলতি বাজেটে কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহার, ডিজাইন সার্ভিস রপ্তানিতে প্রণোদনা এবং নতুন উদ্যোক্তাদের জন্য বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদান সহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন সরকার প্রধান। বাংলাদেশের 3000-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বর্তমানে আমেরিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, তারা তাদের যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। অনুষ্ঠান শেষে নভ থিয়েটার প্রাঙ্গণে আয়োজিত আধুনিক সেমিকন্ডাক্টর, বায়োটেক, ইলেকট্রনিক্স, AI এবং রোবোটিক্স টেকনোলজির স্টলসমূহ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরী, RTV, ঢাকা। জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়। এই সময় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেন। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। এ বিষয়ে বিএনপি বলছে, রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন এবং সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতিকে নিয়ে দলের অবস্থান, দুই সিদ্ধান্তই আসবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক থেকে। বিস্তারিত শামীম চৌধুরীর রিপোর্টে।
মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। শনিবার রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে রাষ্ট্রপতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অসুস্থতাজনিত কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। গণমাধ্যমে সেটি জানিয়েছেন সেটি হচ্ছে তার গুরুতর শারীরিক অবস্থা অবনতি হয়েছে, তো সেটাই আমরা জানি এবং সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। একই দিন বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি পদে দলের কে প্রার্থী হবেন সে সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক আলোচনা যতই জোরালো হচ্ছে ততই বাড়ছে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা। তবে বিএনপি বলছে সিদ্ধান্ত আসবে স্থায়ী কমিটির বৈঠকে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সরকারের হাতে 90 দিন সময় আছে। এদিকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন মনে করেননি তিনি। আচ্ছা, সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। রাষ্ট্রপতির পদ ছাড়ায় ফৌজদারি অপরাধে সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী সুরক্ষা পাবেন না মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রসিকিউশন চাইলে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচারের কাঠগড়াও দাঁড় করাতে পারে, জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শরীফ ভূঁইয়া। এদিকে বিচার দাবির প্রশ্নে সংবিধানের দায়মুক্তি তুলে ধরেছেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি। GM মাহমুদের রিপোর্ট। বিচার করবে আর্টিকেল 51 অব দ্য কনস্টিটিউশনে পড়ে যায় দেখুক। একদিকে বিচারের দাবি, অন্যদিকে সংবিধানের দায় মুক্তি, দুই দোলাচলে কার্যত কিছুটা বিপাকে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি শুক্রবার বিকেলে গুরুতর শারীরিক অসুস্থতা দেখিয়ে ছেড়েছেন রাষ্ট্রপতির পদ। দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। 24-এর গণঅভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হলে দাবি উঠে পতিত সরকারের নিয়োগকৃত দেশের 22তম এ রাষ্ট্রপতির অপসারণ ও বিচারের। পদত্যাগ করায় এবার জোরালো হয়েছে বিচারের দাবি। এ দাবিকে উড়িয়ে দিয়েছেন এক সময়ের দায়রা জজ মোহাম্মদ শাহাবুদ্দিন, তুলে ধরেছেন সংবিধানের দায় মুক্তি। এগুলো বাদ দেন, কিসের বিচার করবে? আর্টিকেল 51 অব দ্য কনস্টিটিউশনে পড়ে যায় দেখুক। তবে আসলেই কি তিনি দায়মুক্ত? ব্যাখ্যা দিয়েছেন বিগত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের সদস্য এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের আইন বিশেষজ্ঞ ডক্টর শরীফ ভূঁইয়া। বলেন, এ সুরক্ষা কেবল রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন। যখন রাষ্ট্রপতি আর পদে থাকেন না, তখন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার ব্যাপারে সাংবিধানিক কোনো প্রতিবন্ধকতা নাই। এটার তো উদাহরণও আছে, যেমন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ পদে থাকাকালীন যে সমস্ত দুর্নীতি করেছিলেন, পদ ছাড়ার পরে সেগুলোর ব্যাপারে ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল, সাজাও হয়েছিল। আরও জানান, ট্রাইব্যুনালের প্রসিকিউশন চাইলে জুলাই আন্দোলনকালীন গণহত্যায় নির্লিপ্ত থেকে সম্মতির অপরাধে বিচারের কাঠগড়ায়ও তাকে দাঁড় করাতে পারে। গুরুতর মানবাধিকার যখন 1 মাসের উপর ধরে বাংলাদেশে হচ্ছিল, তখন অবশ্যই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে ওনার একটা দায়িত্ব ছিল, সেটা উনি পালন করতে ব্যর্থ হয়েছেন এবং এর ফলে হয়তো উনি এই অপরাধের সাথে একভাবে জড়িত হয়ে গেছেন।
এদিকে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি জটিলতা সহ অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগে ভুগছেন জানিয়ে উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এবার অপেক্ষা সময়ের। উন্নত চিকিৎসা করা দেশে এবং বিদেশে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। যৌথভাবে শিক্ষা ও তথ্য ব্যবস্থাপনায় এআইকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গ্লোবাল কনফারেন্স এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ড 2026 অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই সময় দায়িত্বশীলভাবে এআইয়ের ব্যবহার করা এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন মন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান না থাকলে যে কোনো সময় বুমেরাং হয়ে যেতে পারে। এই সময় কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসেবে নেয়ার কথাও বলেন মন্ত্রী। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের তথ্য ব্যবস্থাপনা, আমাদের দেশের বিজ্ঞান, আমাদের দেশের গবেষণা সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা যাতে বন্ধু হিসাবে পাই, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসাবে পাওয়া এবং ধরে রাখাটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তেলের পর এবার গ্যাস সংকটে নাকাল হচ্ছে পরিবহন খাত। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দিনরাত দীর্ঘ লাইনে গ্যাসের অপেক্ষায় থাকছেন যানবাহন চালকরা। এছাড়া দিনের বড় একটি সময় পাম্পেই কাটছে চালকদের, ফলে তাদের স্বাভাবিক আয় ব্যাহত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন। তবে এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি এখনও সমাধান হয়নি বলছে সরকার। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে তীব্র সিএনজি সংকট। বেশিরভাগ স্টেশনে গ্যাসের চাপ নেই। কিছু স্টেশন গ্যাস দিতে পারলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার সাথে যুক্ত চালকরা। বলছেন সময় মতো গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহন করতে পারছেন না, ফলে এই সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। বেলা বাজে 12:15, 8টার সময় পাম্পে আসছি, এখনো পর্যন্ত গ্যাস নেই। আমরা আশায় আছি যে হয়তো পাবো, কিন্তু কখন আসবে না আসবে এটা আমরা জানি না। গ্যাস পাম্পের সিরিয়ালি মালিক পক্ষ বা কোম্পানি এগুলো বুঝতে চায় না, কোথায় গ্যাস পারেন কি করেন ড্রাইভারের উপরে চাপাই দেয়। কিছু চালক অভিযোগ করেন কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের দাম বাড়ানোর পরিবেশ তৈরি করা হচ্ছে। 2 ঘন্টা পরে 60 টাকা 37 পয়সা গ্যাস হচ্ছে। এখন কি করবো, কোন গাড়ি চালাবো না, জমা উড়াবো না, বাসা বাড়ির টাকা নেবো। আগে তো মনে করেন আমলি সরকার ছিল, গ্যাস পাই নাই, ইন্ডিয়ারে গ্যাস দিয়ে দিচ্ছে। এখন তো আমলি সরকার নাই, এখন গ্যাস যাই কই। বরবার আছে, খানা খরচ আছে, স্কুলে বসে আছে, আমাদের জন্য কোনো সরকার কোনো কিছু করতেছে না। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন সারাদিন কম্প্রেসার মেশিন চালিয়েও প্রেসার উঠছে না, লাইনে গ্যাসই নেই। এরকম আমাদের সমস্যাটা আমাদের অনেক দিন পর পেলাম, যে একদমই গ্যাস নেই, যে মানুষ আসলে অনেক কষ্ট হইতেছে, সারা দিন সারা রাত লাইনে কোনো গ্যাস পাচ্ছে না। লাইনে গ্যাস না থাকলে আমরা কি করব, কেন আসছে না এটা তো আমরা জানি না। গ্যাস সংকটের কারণ হিসাবে ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরির ত্রুটির কথা জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র সমাধানের বিষয়ে কোনো সঠিক দিন তারিখ জানাতে পারেননি। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। এদিকে কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি মেরামতে কাজ করছে দেশি বিদেশি বিশেষজ্ঞ দল। এতে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান জানান, আগামীকালের মধ্যে জানা যাবে কবে নাগাদ স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ। সংশ্লিষ্টরা বলছেন সামিট গ্রুপের টার্মিনালটি স্বাভাবিক থাকলেও এক্সেলারেট চালিত টার্মিনালে কারিগরি সমস্যার কারণেই এই সংকট। এবার ভারতে আন্দোলন প্রসঙ্গ। সরকারের পক্ষ থেকে সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতিতে চলমান আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি। শনিবার দুপুরে চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থীদের টানা কয়েক সপ্তাহের তীব্র আন্দোলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। ভারতের নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন প্রহ্লাদ যোশী। এদিকে সরকার পতনের ডাক দিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ।
দিল্লির যন্তর মন্তর থেকে বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর সিজেপি জানায় তাদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদী সরকার। শনিবারের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অবস্থান কর্মসূচি প্রত্যাহারের কথা জানান সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। কর্মসূচি প্রত্যাহার করা হলেও সিজেপির স্পষ্ট বার্তা, সরকারের কাছে মাথা নত করেনি তারা। প্রশ্ন ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে গত 6 জুন রাজপথে আন্দোলন শুরু করে সিজেপি। 20 জুন থেকে অবস্থান কর্মসূচি, 28 জুন শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেন শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। 20 জুলাই সংসদের দিকে পদযাত্রা করেন হাজারো শিক্ষার্থী। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে আইনশৃঙ্খলা বাহিনী সহ আহত হয় অনেকে। সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। 24 জুলাই সরকারকে 3 দফা দাবি দেয় আন্দোলনকারীরা। টানা আন্দোলন ও চাপের মুখে 25 জুলাই পদত্যাগ করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী। এদিকে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, নিপীড়িত মানুষের অধিকার আদায়ে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে, এমন মন্তব্য করেছেন রাহুল গান্ধী। ইমতিয়াজ আহমেদ, RTV। দেশে গত 24 ঘন্টা হামের উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মৃত্যু 6 শিশুই ঢাকা বিভাগের। গত 24 ঘন্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 78 জনের। এছাড়া হাম উপসর্গ দেখা গেছে 691 জনের। প্রতিবেদনে আরও বলা হয়, গত 15 মার্চ থেকে এই পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে 816 জন। একই সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 95 জনের। সরকার স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন সব জায়গায় দলীয় লোকজন বসিয়ে দখল নেয়ার কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। বিকেলে জাতীয় রিকশা ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এছাড়া সম্প্রতি 12টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় পদধারী লোকদের নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ করে তীব্র নিন্দা জানান এনসিপির সদস্য সচিব। এ সময় তিনি 24-এর আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণের কথা স্মরণ করে তাদের মানবিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান। স্থানীয় সরকারের নির্বাচন না দিয়ে স্থানীয় সরকারের প্রত্যেকটা ইউনিটে, সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই তারা দলীয় ব্যক্তিদেরকে তারা সেখানে দায়িত্বে বসিয়েছে। দলীয়ভাবে সেগুলোকে পরিচালনা করবার বন্দোবস্ত করেছে। দলীয়ভাবে সব কিছুকে দখলে নেবার তারা কার্যক্রম চালনা করেছে। দুর্ভাগ্যের বিষয়, জনগণ অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হলে স্থায়ী সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বিকেলে নড়াইল টার্মিনালে মুক্ত মঞ্চে এনসিপির জুলাই পথসভায় তিনি এই কথা বলেন জাতীয় নাগরিক পার্টি বর্তমানে সারা দেশে তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে এবং প্রতিটি উপজেলায় গিয়ে সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মত বিনিময় করছে। আমার ঘড়িতে 5:12 সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা নড়াইলবাসীর পক্ষ থেকে এই সমস্যা এগুলা থাকবে, এগুলা আছে, ছিল, কিন্তু ভবিষ্যতে থাকবে না। তখন থাকবে না যখন আমরা আমাদের অধিকারটা বুঝে নেওয়ার সাথে সাথে আমরা আমাদের কর্তব্যটাও যখন যথাযথভাবে পালন করব, তখন আর এই জিনিসগুলো থাকবে না। আওয়ামী লীগ মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করেছে। বিএনপি একই পথে হাঁটলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। একই সভায় জুলাই শহীদদের বিচার, আহতদের চিকিৎসার ভার, হাদি হত্যার বিচার ও চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানান মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। 9 বছর কিন্তু প্রত্যেকেই ভুক্তভোগী হওয়া লাগবে। এই খাল খনন শুরু করতে গিয়ে তারা শ্রমিকের টাকা খাওয়া শুরু করেছে, খালের মাটি খাওয়া শুরু করেছে, খালের বালু খাওয়া শুরু করেছে। এখন শুধু খালটা খাওয়া বাকি আছে।
আমরা বিএনপিকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের সময়ে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছিল। আপনারা যদি ওই একই পথে হাঁটেন, আগামীতে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে খারাপ হবে। বাংলাদেশে ডিজিটাল আইনগত সহায়তা সেবাকে আরও কার্যকর, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করতে জাতীয় যাচাইকরণ ও গবেষণার ফলাফল প্রচার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের উদ্যোগে ইউএনডিপির সহযোগিতা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গবেষণা, ডিজিটাল সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রবেশাধিকার, তথ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং সহায়তাপ্রাপ্ত ডিজিটাল সেবা নিশ্চিত করার সুপারিশ তুলে ধরা হয়। কর্মশালায় সরকারি কর্মকর্তা, আইন বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ ও উন্নয়ন সহযোগীরা অংশ নিয়ে ভবিষ্যতে ডিজিটাল আইনগত সহায়তা ব্যবস্থা আরও জনমাধ্যম করার ওপর গুরুত্ব আরোপ করেন। যারা তৌহিদি জনতার স্লোগান দিয়ে মাজার খানকায় হামলা চালিয়েছে, জাতির কাছে তাদের মুখোশ আজ উন্মোচিত হচ্ছে বলে জানিয়েছেন সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরামের সভাপতি আল্লামা কাজী মাহমুদ মঈনুদ্দিন আশরাফি। রাজধানীর সরওয়ার্দী উদ্যানে সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরাম আয়োজিত সুফিবাদী সুন্নি মহাসমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে বক্তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আউলিয়াদের মানবিক ও শান্তিপূর্ণ ইসলামের চর্চা ও প্রসারের আহ্বান জানান। একই সঙ্গে মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট বন্ধের পাশাপাশি নারী শিশু নির্যাতন ও ধর্ষণ সহ সব ধরনের মাদক ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। সমাবেশে 17 দফা প্রস্তাবনা উত্থাপন করেন পীরে তরিকত আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন। বাংলাদেশে বসে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টকে সামনে রেখে আজ রাজধানীর একটি হোটেলে উন্মোচন করা হচ্ছে 2026 সাফ চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল লোগো, যেখানে বাংলাদেশ জাতীয় দলের কোচ থমাস জুলিও উপস্থিত ছিলেন। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফের 15তম আসর। এর আগে 2003, 2009 এবং 2018 সালে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল বাংলাদেশ। 2003 সালে দেশের মাটিতে একমাত্র শিরোপা জিতেছিল লাল সবুজের দল। এবার দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলতে চায় বদলে যাওয়া বাংলাদেশ। আমাদের যে হোক জিততে হবে, এটা আমি মনে করি আমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি। কারণ অনেক আগে আমরা সাব চ্যাম্পিয়ন হয়েছি, ইন বিটুইন আমরা হইতে পারি নাই। সো আমি মনে করি যে এই অপরচুনিটি আমরা কোনোভাবে মিস করতে চাই না। এটা আমাদের মনে হয় সবার মেইন টার্গেট, এবং আমরা আসলে এই সাবটা জিততে চাই। এবং আমাদের দেশে খেলা সব ক্রাউড থাকবে, আপনারা থাকবেন, দর্শক থাকবে, সমগ্র জাতি আমাদের দিকে তাকিয়ে থাকবে। উই হ্যাভ এ বিগ রেসপন্সিবিলিটি, কিন্তু আমরা আসলে মাঠে সেটা প্রমাণ করতে চাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে একাধিক ক্রিকেটারের চোটে চিন্তার ভাঁজ বাংলাদেশ শিবিরে। পায়ের পেশিতে গ্রেড 2 চোট পাওয়ায় 8 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পেসার নাহিদ রানাকে। ফলে তাকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। অপরদিকে গ্রেড 1 হ্যামস্ট্রিং চোটে থাকা শরীফুল ইসলামের বল করার কথা রয়েছে 29 জুলাই থেকে। সব স্বাভাবিক গতিতে এগুলেও প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন এই বাঁহাতি পেসার। অপরদিকে এদিকে কাফ ইনজুরিতে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়া লিটন কুমার দাসেরও দ্বিতীয় টেস্টের আগে ফেরার সম্ভাবনা নেই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানিয়েছে বিসিবি। রাতের সংবাদ এ পর্যন্ত। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।